আমার প্রিয় ছাত্র ছাত্রী, আশা করি ভালো আছো। এতদিন করোনা আক্রান্ত আমাদের অনেক দূরে দূরে শুনতাম, এখন তো একদম ঘরের পাশে চলে এসেছে। আতঙ্কের কোনো কারণ নেই। আমরা যদি ঘর থেকে না বেরোই, সাবধানে থাকি, আমাদের কিচ্ছু হবে না। কিন্তু পড়াশোনার সাথে চালিয়ে যেতে হবে। সবার আগে সব থেকে বেশি ক্লাস 10 ও 12 তোমাদের জন্য চিন্তাটা বেশি হচ্ছে। উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষা তোমাদের তো আগামী বছর যথাসময়ে হয়তো হবে, হয়তো বা 1 মাস বা কিছু একটা আগে পিছিয়ে হতে পারে। তাই তোমাদের জন্য চিন্তাটা সব থেকে বেশি। আজ ক্লাস 12-এর কৃষিকাজ ওই চ্যাপ্টার থেকে তোমাদেরকে বলছি। সর্বপ্রথমে বলি সবুজ বিপ্লব, গ্রিন রেভলিউশন। সবুজ বিপ্লব কাকে বলে? ভারতের স্বাধীনতার পর কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তন আসে। উন্নত যন্ত্রপাতির সাহায্যে কৃষিকাজ, জলসেচ ব্যবস্থার উন্নতি, উন্নত কীটনাশক ব্যবহার, নানা কারণে ঋণ প্রদান, নানা কারণে কৃষির যে আমূল পরিবর্তন আসে তাকেই বলা হয় সবুজ বিপ্লব। 1960-এর দশকের ওই সময়টাই এটা শুরু হয়েছিল। হ্যাঁ, ডক্টর স্বামীনাথন ছিলেন এই সবুজ বিপ্লবের জনক। এইবার এই প্রসঙ্গে তোমাদের বলি, এই সবুজ বিপ্লব যে সময় ঘটেছিল সেই সময় কি কি পন্থাগুলো নেওয়া হয়েছিল, কি কি পথ নেওয়া হয়েছিল। সবার প্রথমে যেসব পতিত জমি ছিল, মানে যেসব জমি পড়ে থাকতো, চাষবাস হতো না, হ্যাঁ, যেমন এখনো তোমরা অনেক সময় দেখে থাকবে যে ট্রেনে করে কোথাও যাও, ধরো দুর্গাপুর, আসানসোল ওইদিকে যাও, তো ট্রেন লাইনের পাশে অনেক জমি পড়ে রয়েছে, চাষবাস হয় না, জমি পড়ে রয়েছে। ওগুলোকে যদি বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার করা যায়, ওগুলোতেও চাষ করা সম্ভব। কোনোটা পাথুরে জমি, সেগুলোর কথা আলাদা। তা ওই 60-এর দশকে ওই সময় অনেক পতিত জমি ছিল, সেই জমিগুলোকে উদ্ধার করা হয়েছিল। সে উদ্ধার করে সেইগুলোকে চাষযোগ্য জমিতে পরিণত করা হয়েছিল। আর কি ওই সময় জমিদারি প্রথা খুব ছিল। জমিদারদের প্রচুর শয়ে শয়ে হাজার হাজার বিঘে জমি ছিল। তখন ওই জমিদারদের ওই মানে ওই বাঁধন থেকে বের করে নিয়ে এসে জমির পাট্টা বিলি করে সাধারণ নাগরিকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, জমি বিলি করা হয়। তাহলে তার মাধ্যমেও চাষের একটা বড় অংশ তখন সাধারণ মানুষও চাষ করতে শুরু করে। দেখো, বিজ্ঞানসম্মতভাবে ওই সময় শুরু করা হয়েছিল জলসেচগুলো। যেমন আগে জলসেচ মানে কি বুঝতাম, পুকুর থেকে জল তোলা, নদীর থেকে জল তোলা, সেই ডোঙায় করে জল তোলা, এইসব ব্যাপারগুলো ছিল। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে পাম্প সিস্টেম, তারপরে স্প্রিংকলার সিস্টেম, ড্রিপ সিস্টেম, যেমন কোনো নজিলের মাধ্যমে সারা বাগানটাকে জল দিয়ে ভরে দেওয়া হলো। তারপরে একদম গাছের গোড়ায় গিয়ে জল পাইপ লাইনের ব্যবস্থা করা হলো। এইসব ব্যবস্থাপনার মাধ্যমে মানে আরও কৃষিকাজে আরও উন্নতি ঘটানো হয়েছিল। তারপরে যেসব এক ফসলি জমি ছিল সেই জমিগুলোকে সব বহু ফসলি করা হলো। হয়তো কোনো কোনো জমিতে মাত্র একবার চাষ হতো, সেগুলিকে বছরে 2 বা 3টে বা তার বেশি ফসল ফলানোর চেষ্টা করা হলো। তারপরে যেসব অনেক জায়গায় অনেক যন্ত্রপাতি বলতে সেসব কিছুই ছিল না, সেই একটা কাস্তে, একটা এইসব বেশি যন্ত্রপাতি ছিল। ধীরে ধীরে দেখা যাচ্ছে ওই সময় ট্র্যাক্টরের ব্যবহার বাড়লো। তারপরে এমন কিছু যন্ত্র হল যারা মানুষ এখন তো চলেই এসছে যে রোপণ করার যন্ত্র মেশিন করছে। তাহলে এইগুলোর ফলে শ্রমিকটা কমে গেল, বেশি অল্প সময়ের মধ্যে অনেক জায়গা জুড়ে চাষ করা সম্ভব হলো। ঠিক আছে। আর উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করা হলো। আগে যেখানটায় এমন কোনো বীজে চাষ করা হলো, দেখা যাচ্ছে সেই জমিতে এক কাটায় বা 1 বিঘায় 10 বস্তা ধান হলো। এমন কিছু বীজ তখন মানে আবিষ্কার করা হলো গবেষণাগারে, যেখানে মানে 1 বিঘে জমিতে দেখা যাচ্ছে 20 বস্তা, প্রায় দ্বিগুণ ফসল উৎপন্ন হওয়া শুরু করলো, তাই তো? তাহলে এইসব নানা কারণে কিন্তু
এই সবুজ বিপ্লবের সফলতা আরও বাড়তে শুরু করে। শুধু শুধু এইগুলো নয়, এর সাথে আরও অনেকগুলো কারণ আছে, সেটা তোমাদের বলি। ধরো তখন কৃষকদের স্বল্প সুদে ঋণ দেওয়া হলো। ধরো 100 টাকায় 4 টাকা 5 টাকা। নর্মালি অন্য জায়গায় আগে তারা কি করতো, যারা সেই তোমরা আগে পড়েছো দাদন ব্যবস্থা, হ্যাঁ, নীলকর সেই সাহেব চড়া সুদে টাকা নিত, শোধ করতে পারতো না। আহ, কোনো তোমাদের ধরো কোনো প্রাকৃতিক বিপর্যয় এলো, ফসল নষ্ট হয়ে গেল, কিন্তু তাদের টাকা তাদের শোধ করে দিত, তো না হলে জমি কেড়ে নিত, এইসব ব্যাপারগুলো ঘটতো। ওই জন্য কি করলো, ওই সময় করা হয়েছিল যে চাষের জন্য সস্তায় তখন মানে কম সুদে তখন ওদেরকে কৃষকদের ঋণ দেওয়া হলো। এছাড়া কি করলো, গ্রামীণ মানুষদের মধ্যে মানে সচেতনতা বৃদ্ধি করানোর চেষ্টা করা হলো যে এইভাবে চাষ করলে এই উন্নতি হবে। এই মাটি পরীক্ষা করে এইখানে শুধু ধান নয়, ধানের বদলে দেখা যাচ্ছে দানা শস্য লাগানো হোক, এখানে গম লাগানো হোক, আরও বেশি ফসল হবে। যেমন তোমরা এখন আশেপাশে দেখতে পাও, এখন দেখতে পাও যে শুধুমাত্র ওই ধানের বদলে এখন অন্যান্য ফসলের একটা ভ্যারাইটি চলে এসছে। এখন প্রচুর পরিমাণে ফুল চাষ হচ্ছে, আমাদের এদিকে তো ক্যাপসিকাম চাষ হচ্ছে, মানে তোমরা সবই দেখতে পাও। কিন্তু এখন এমনকি স্ট্রবেরিও এখন আমাদের এখানে জমিতে চাষ করা হচ্ছে। এবার তোমাদের বলি এই সবুজ বিপ্লবের সুফল ও কুফল। প্রথমে সুফল সম্পর্কে বলি। এই সবুজ বিপ্লবের ফলে হেক্টর প্রতি উৎপাদন অনেক বেড়েছে। আগে এক হেক্টরে দেখা যাচ্ছে 20 বস্তা ধান হতো, ধরো আমি কল্পনার এতেই বলছি। কিন্তু এই সবুজ বিপ্লবের ফলে সেখানে দেখা যাচ্ছে 40 বস্তা ধান হওয়া শুরু করলো, তাহলে উৎপাদন বৃদ্ধি পেল। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে এই সবুজ বিপ্লবের ফলে মানে একদম প্রান্তিক চাষির থেকে শুরু করে একদম উচ্চবিত্ত চাষি সব, মানে একদম যাদের জমি নেই, অন্যের জমিতে ভাগ চাষি করে, সেই থেকে শুরু করে একদম যারা সর্বোচ্চ মানে মানের চাষি, সবার কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেক মানে অনেক বেশি স্বাবলম্বী হওয়া শুরু করলো। ঠিক আছে, এইবার তোমাদের এই সবুজ বিপ্লবের ফলে উন্নত কীটনাশক ব্যবহারের ফলে যেসব কীটপতঙ্গ আগে ফসলগুলোকে নষ্ট করে দিত, তাদের সেসব ফসল কীটপতঙ্গের ফলে নষ্ট হওয়া বন্ধ হওয়া শুরু করলো। ফলে ফসল পরিপক্ক হওয়া পর্যন্ত একদম সঠিকভাবে পরিপক্ক হলো, ফসল পাকা পর্যন্ত। ঠিক আছে, তারপরে উন্নত যন্ত্রপাতি ব্যবহারের ফলে মানুষের সেই কায়িক পরিশ্রমটা অনেকটা কমে গেল, মানে কষ্ট করে সেই ব্যাপারটা অনেকটা কমে গেল। মানুষ অনেক আনন্দের সাথে চাষবাস করা শুরু করলো, অনেক বেশি পরিমাণে জমি চাষ করা শুরু করতে পারলো। ঠিক আছে, আবার যেসব জমিতে একটা মাত্র ফসল হতো, সেখানে অনেকটা বেশি পরিমাণে ফসল হওয়া শুরু করলো। ধর এমন কিছু বৈজ্ঞানিক পদ্ধতিতে জলসেচ হলো, স্প্রিংকলার, ড্রিপ ইরিগেশন যেগুলো হলো, তার ফলে জল কম লাগছে, কিন্তু গাছের গোড়া পর্যন্ত সঠিকভাবে জল পৌঁছে যাচ্ছে, ফলে ফসলগুলো সুন্দরভাবে পাকছে। এগুলো একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে চললো। আগে কি হতো, সব জমিতে পুরো ভাসিয়ে দেওয়া হতো, তাই তো। এবার গবেষণাগারে এমন কিছু বীজ আবিষ্কার করা হলো, যে বীজগুলো যে কোনো পরিবেশে গিয়ে সেখানে সুন্দরভাবে বেড়ে উঠছে। যেমন আগে কি হতো, একটা ওয়েদারে এক এক ধরনের বীজ সব জায়গায় সব ওয়েদারে ঠিক মতো ফলতো না। এমন উচ্চ ফলনশীল বীজ এবং সঠিকভাবে গবেষণাগারে আবিষ্কার করা হলো যে সমস্ত জায়গাতেই সেই বীজগুলো সঠিকভাবে বেড়ে উঠতে সাহায্য করলো। এইবার এই প্রসঙ্গে তোমাদের সুফলতার আরও একটা বলি, সবচেয়ে আগে ভারতে খাদ্যশস্য তো কম ছিল, নো ডাউট কম ছিল। তো সেখানটায় যখন আমাদের দেশে এত পরিমাণে শস্য উৎপাদন হওয়া শুরু করলো, তখন কি হলো, তখন বিদেশ থেকে আর ফসল আনা লাগছে না। মানে এখন ধর গম, ইউক্রেন অস্ট্রেলিয়াতে গম আসতো, ঠিক আছে, এখন সেই পরিমাণটা অনেক কমে গেল। যে দানা শস্যের পরে আগে আমেরিকা থেকে শুরু করে, অস্ট্রেলিয়া থেকে শুরু করে, এবার ইউরোপীয় বলয় থেকে প্রচুর পরিমাণে দানা আমাদের মানে কোনগুলো ছোলা, মটর এগুলো আসতো। যখন আমাদের দেশে এগুলো শুরু হলো, তখন আমাদের আর বৈদেশিক মুদ্রা খরচ করে ওদের দেশে বাইরে থেকে আনাটা বন্ধ হয়ে গেল। মানে আমাদের কি হলো, আমাদের দেশের টাকা বাইরে গেল না,
আমাদের নিজেদের দেশের উৎপাদনে নিজেদের স্বাবলম্বী হলাম, ফলে আমাদের বৈদেশিক মুদ্রাটা আমাদের দেশের টাকা আমাদের রয়ে গেল, ফলে আমাদের আর রাজকোষ আমাদের আরো পরিপূর্ণ হলো। ঠিক আছে, ফল সম্পর্কে বলি। এই সবুজ বিপ্লব শুধু মানে সমস্ত ফসলের ক্ষেত্রে চেষ্টা করা হলেও শুধুমাত্র এর এফেক্ট বা এর ফল দানা শস্যের উপরে বেশি প্রভাবিত হলো। মানে মটর, এই ছোলা, এই অড়হর, এই কলাই, ঠিক আছে, এই মিলেট, হ্যাঁ, এই এদের পরেই প্রভাবটা বেশি পরিমাণে পড়লো, মানে এগুলোর উৎপাদন বাড়লো অন্যান্য ফসলের তুলনায়। না সেই জন্য মানে এটা একটা এর কুফলতা, এটা মানে খারাপ দিক যে অন্য ধরো সেইভাবে অন্য সব সব ফসল সব ফসলের উৎপাদন সমানভাবে সারা ভারতবর্ষ জুড়ে হয়নি। এবার আর একটা কুফলের আরেকটা দিক হচ্ছে এই এই তোমার এই কুফল মানে এই সবুজ বিপ্লবটা শুধুমাত্র এই উত্তর ভারতের কয়েকটি রাজ্যে সীমাবদ্ধ ছিল। যেমন যেমন তোমার পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, হ্যাঁ, এই বেলটাতেই সীমাবদ্ধ ছিল। বাকি ভারতবর্ষের অন্য প্রান্তে কিন্তু এর সফলতা তখনও পৌঁছায়নি। এর অনেকগুলো কারণ ছিল। হুম এবার এবার এর ফলে কি দেখা যাচ্ছে যে কৃষকদের মধ্যেও মানে এই বেল্টের ধরো এই উত্তর ভারতের এই বেল্টের কৃষকদের সাথে এই ভারতবর্ষের অন্যান্য প্রান্তের কৃষকদের মধ্যে একটা ব্যাপক আর্থিক ফারাক তৈরি হলো। যেমন ওই এলাকার কৃষকরা অনেক আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হলো, প্রত্যেকের বাড়িতে ট্র্যাক্টর, এসব ব্যাপার আর্থিকভাবে অনেক স্বয়ংসম্পূর্ণ। হ্যাঁ, আর অন্য প্রান্তের কৃষকদের সেই অবস্থা সেই সঙ্গিনী রয়ে গেল। একই জমিতে 3-4টে ফসল বারংবার একই ফসল ফলানোর জন্য জমির উর্বরতাও কমতে শুরু করলো। তারপরে দেখো এবার অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে আমাদের যে কৃষি বন্ধু যেসব প্রাণী, যেমন কেঁচো, তারপরে তোমাদের যেসব ঘুঘরো পোকা, তারপরে হ্যাঁ এইসব প্রাণীগুলো, আরও যেসব পোকাগুলো আছে যেগুলো মাটি খুঁড়ে খুঁড়ে করে, এর ফলে কি হয়, আমাদের বাতাসের হাওয়া বাতাসের তার থেকে জল সহজে মাটির তলায় প্রবেশ করে আমাদের চাষকে আরো নিচের মাটি উপরে তোলে। হ্যাঁ, এইভাবে জমির উর্বরতা বৃদ্ধি করে। কিন্তু কীটনাশক ব্যবহারের ফলে ওই সব প্রাণীগুলোর কিন্তু অস্তিত্ব খারাপ, মানে আরো বিলীন হয়ে যাচ্ছে। তার ফলে সেই জৈব ক্ষমতাটা বা উর্বরতা ক্ষমতাটা আরো কিন্তু হ্রাস পাচ্ছে। হ্যাঁ, এটা একটা খারাপ দিক। আবার এত পরিমাণে কীটনাশক ব্যবহারের ফলে যে চাষি চাষ করছে তার পরিবারে তাদেরও মস্তিষ্কের ক্ষরণ হওয়া শুরু করছে, মানে নানাবিধি রোগ ব্যাধি এসবগুলো হচ্ছে। অতিরিক্ত কীটনাশক তো সবসময় ক্ষতিকারক। এবার এই শুধু শুধু তাই নয়, এই অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে ধরো যে পুকুরে দেওয়া হলো, ওই যে জমিতে দেওয়া হলো, সেই জলটা ধুয়ে ধুয়ে এসে নিচে কোনো পুকুরে গেল, সেখানকার বাস্তুতন্ত্র নষ্ট হওয়া শুরু করলো। তাহলে এইসব এই গেল কুফল। কিন্তু কুফলের দিকটা কম হলেও বাস্তবে কিন্তু সবুজ বিপ্লবের একটা গুরুত্বপূর্ণ বাস্তব ভূমিকা রয়েছে। কারণ ওই এখনো পর্যন্ত 1960 সালের ওই সময় থেকে শুরু হয়, দেখো এই দীর্ঘ প্রায় 60 বছর হতে গেল, 60 বছর হতে গেল, ঠিক আছে। সেখানটায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কিন্তু ওই বেলটা কিন্তু কৃষির দিক থেকে এখনো এগিয়ে। তোমরা এই ম্যাপটা দেখলে বুঝতে পারবে সবুজ বিপ্লবের প্রভাব। দেখো উত্তর ভারতে ওই উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব ওই বেলটাতেই সীমাবদ্ধ ছিল। আর এই ভিডিওতে তুমি দেখতে পারবে যে কিভাবে মানে যন্ত্রের সাহায্যে সব কিছু চাষবাস হচ্ছে। দেখো মানে শুধু এইরকম মেশিন শুধু না, মানে ফসল কাটার থেকে মেশিন থেকে শুরু করে ফসল বপন করার মেশিন থেকে শুরু করে জল দেওয়ার থেকে শুরু করে তারপর বাড়ি এনে সেটাকে আবার পরিশোধন করা, ঝাড়াই যেটা আমরা বলি। তো এই সব ক্ষেত্রে যন্ত্রের ব্যবহার এমনভাবে বৃদ্ধি পেল, তার ফলে এক ব্যাপক পরিবর্তন এলো আমাদের এই ভারতবর্ষের কৃষিকাজে। মানে একেই আমরা নর্মালি সবুজ বিপ্লব হিসেবে আমরা আখ্যা দিয়েছি। হ্যাঁ, এবার তোমাদের বলি শ্বেত বিপ্লব। সবুজ বিপ্লব তো কৃষি ক্ষেত্রে এই 60-এর দশকের পরবর্তী সময় থেকে ভারতবর্ষে দুধের যোগানেও
বা দুগ্ধ উৎপাদনেও এক আমূল পরিবর্তন আনে, তাকেই শ্বেত বিপ্লব বলা হয়। যেমন আগে মানুষের এত জনসংখ্যার মানুষ, প্রচুর দুধের চাহিদা, প্রচুর মিষ্টি, আর সারা ভারতবর্ষে সব সব বেল্টে মিষ্টির একটা ব্যাপক চাহিদা। ভারতবর্ষের মিষ্টি সারা পৃথিবী বিখ্যাত। তাই এখানকার এই মিষ্টির চাহিদা মেটানোর জন্য প্রচুর দুধের প্রয়োজন হতো, সেই চাহিদা মিটত না। এবার তখন কি হতো, সরকার থেকে পদক্ষেপ নিয়ে কী করে এই 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 ডেয়ারি ফার্মটা এটাকে আরও বাড়ানো যাবে। এই বাড়ানোর ফলে যে ব্যাপক পরিমাণে একটা মানে উৎপাদন তার কয়েক গুণ বৃদ্ধি পেল হঠাৎ করে, সেটাকেই বলা হয় শ্বেত বিপ্লব। দুধের রং সাদা, এই জন্য এর নামকরণ কিন্তু এই শ্বেত বিপ্লব এইভাবে এসছে, দুধের রং সাদা বলে এরকম নামকরণ এসছে। এবার তোমাদের বলি, এই দুধের উৎপাদন কি পরিমাণে বৃদ্ধি করে তোমরা একটা পরিসংখ্যান দেখলে বুঝতে পারবে। ধরো 1970 সালে তখন দুধ উৎপাদন হতো 17 মিলিয়ন টন, সেটা 2010-11 সালে পৌঁছে গেছিল 127 মিলিয়ন টন প্রতি বছরে। বুঝতে পারছো কি পরিমাণে বৃদ্ধি পেয়েছে দুধের উৎপাদন। এবার এই দুধের এই দুগ্ধ বা শ্বেত বিপ্লবের প্রভাবগুলি তোমাদের বিভিন্ন বিপণন কেন্দ্র গড়ে উঠলো এই শ্বেত বিপ্লবের ফলে। মানে যেসব ওই সমবায় সমিতি বা আউটলেট, যেখান থেকে দুধ সরবরাহ করা হতো, প্রচুর পরিমাণে এরকম সমবায় সমিতি কিন্তু এখানটা তৈরি হওয়া শুরু হলো। এবার দেখা যাচ্ছে গ্রামে গ্রামে প্রচুর পরিমাণে দেখা স্বাস্থ্যকেন্দ্র, পশু চিকিৎসা কেন্দ্র গড়ে উঠলো। 4-5টা গ্রামান্তর একটা পশু চিকিৎসা কেন্দ্র গড়ে উঠলো, তার মানে হসপিটাল গড়ে উঠলো। তাহলে সেখানে প্রচুর ডাক্তার, কম্পাউন্ডার রিক্রুটমেন্ট হলো, তাদের চাকরি বাড়লো, তাই তো? তাহলে নিজের আর্থিক দিক থেকে স্বয়ংসম্পন্ন হলো, নানা গবেষণাগারে নানা ভ্যাকসিন আবিষ্কার হলো, নানা ঔষধ আবিষ্কার হলো। দেখা যাচ্ছে একটা একটা বৃহত্তর জায়গা জুড়ে একটা আমূল পরিবর্তন হয়ে গেল। তোমরা এই মানচিত্র দেখলে বুঝতে পারবে এই শ্বেত বিপ্লব উত্তর ভারত, ওইদিকে গুজরাট, পশ্চিমবঙ্গ এবং অন্ধ্রপ্রদেশের ওই অঞ্চলগুলোতে সীমাবদ্ধ ছিল। সমগ্র ভারতবর্ষ জুড়েও কুটির শিল্পের রূপ নেয়, তবু ওই বেলগুলোতে বেশি ছিল। তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ যে গরুগুলি, এগুলি শঙ্কর প্রজাতির আরও বেশি দুগ্ধ প্রদানকারী গরুকে তোমরা দেখতে পাচ্ছ এখানে। এবার তোমাদের বলি নীল বিপ্লব। সবুজ বিপ্লব শুনলে তোমরা কৃষি থেকে এলো, শ্বেত বিপ্লব দুধ, এবার নীল বিপ্লব। মনে হতে পারে নীল আবার কিসের সাথে, তাদের জামা কাপড় হতে পারে না অন্য কিছু? না, নীল হচ্ছে তোমাদের মৎস্য চাষের ব্যাপক পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে এই নীল বিপ্লব। ভারতবর্ষের যে জনসংখ্যা, ওই সময়ের কথা বলছি 60-এর দশকে, তখন মানুষের আভ্যন্তরীণ যে পুকুর, নদী, নালা, বাউর তাতে হতো না। তখন ওই সময় একটা চিন্তা করা হয়েছিল এরা একটা কিছু করতে হবে। তাহলে এই আভ্যন্তরীণ মাছ তো ছিলই, পুকুর ছোড়ো এগুলোর মাছ। তখন কি হলো, উপকূলবর্তী অঞ্চলে যেখানে সমুদ্রের নোনা জল ঢোকে, সেই সব জায়গাগুলোতেও বা সমুদ্রের মাছ ধরার ক্ষেত্রে যেসব নানা পরিবর্তন আনা হয়, সেইটাকেই বলা হয় যে তখন উৎপাদন এত পরিমাণে বৃদ্ধি পায়, তখন সেটাকে বলা হয় নীল বিপ্লব। দেখো, শুধুমাত্র মানে এই মৎস্য চাষের ক্ষেত্রে কিভাবে উন্নতি ঘটানো হলো, এই কৃত্রিম উপায়ে গবেষণাগার তৈরি করে সেখানে ডিমকে সংরক্ষণ করা শুরু করলো। সেই গবেষণাগারের মধ্যে ধরো কোনো মৎস্য গবেষণা কেন্দ্র তোমরা যদি কখনো যাও, ওখানে দেখবে যে কৃত্রিমভাবে স্রোত তৈরি করে, সেখানে ডিমটাকে ঘুরিয়ে জলটাকে ঘোরায়, মানে জল স্রোত করে সেখানে ডিমটাকে সেখানে তার থেকে ছোট মাছগুলো বড় হয়। আবার এই পুকুর থেকে ওই পুকুরে তার খাবার টাবার দিয়ে প্রতিপালন করে বড় আকারে তৈরি করে। শুধু তাই নয়, তখন গবেষণা করে দেখা যাচ্ছে নানা শঙ্কর প্রজাতির মাছ আসা শুরু করলো। যেমন তোমরা এই এখন মাছ খাও, বাজারে আসে মনোপিয়া যে মাছ, অ্যাকচুয়ালি এর তেলাপিয়া ছিল আগে, তখন মাছ ছোট ছিল। এটাকে এর সাথে আরো নানা মাছের সংকর প্রজনন ঘটিয়ে এই মনোপিয়াটা এলো। তারপরে এই আমেরিকান রুই, সিলভার কার্প, এগুলো সব কিন্তু সব শঙ্কর প্রজাতির মাছ। তারপরে এই যে রূপচাঁদা মাছ, এগুলো সব কিন্তু শঙ্কর প্রজাতির মাছ।
এবার শুধুমাত্র এইভাবে নয়, এই মাছের দেখা যাচ্ছে প্রত্যেকটা এলাকায় গবেষণাগার তৈরি করে মাছ কিভাবে আরো উন্নতি করা যায়, এই মাছ অন্য বাজারে কিভাবে সারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া যায়, এরকম নানাভাবে এইটা চেষ্টা করা হলো। এইটাকে নীল বিপ্লব বলা হয়। এই নীল বিপ্লবের প্রভাব সবচেয়ে বেশি পড়েছিল তোমাদের অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তামিলনাড়ু, ওই বেলটায় তোমরা এখনো ভালো করে জানো। আমাদের পুকুরের মাছ আর কটা আমরা বাজার থেকে পাই, আমাদের সেই ক্যারেট মাছ বলে, ক্যারেট মাছ মানে প্লাস্টিকের ক্যারেটে আসে বলে, হ্যাঁ, ওই নর্মালি ওগুলো অন্ধ্রের মাছ আসে বলেই আমরা কিন্তু দুটো মাছ খেতে পাচ্ছি। তার মানে ওইখানে ব্যাপক হারে চাষ করা হয়, রুই কাতলা বড় বড় ওগুলো ব্যাপক হারে ওখানে চাষ করা হয়। এই গেল আভ্যন্তরীণ মাছের কথা বলি। আর যদি সমুদ্রের মাছের কথা বলি, যে কিভাবে মৎস্য চাষিদের স্বল্প ঋণ দিয়ে তাদের নৌকা ব্যবস্থা করা হলো, নানা হিমঘর তৈরি করা হলো মাছগুলো যাতে নষ্ট না হয়, হ্যাঁ, হিমঘর তৈরি করা হলো। সেই যে সমুদ্রে মাছ ধরতে গেলে তাদেরকে সুরক্ষা দেওয়া হলো, জিপিএস ব্যবস্থা তাদের কাছে দেওয়া হলো, হ্যাঁ, তাদের নিরাপত্তার জন্য সমস্ত রকম ব্যবস্থা, লাইফ বেল্ট ব্যবস্থা করা হলো। এইসব নানা দিক থেকে মৎস্যজীবীদেরও নানা রকম ভাবে সুবিধা দিয়ে এই 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 চাষের এই দিকটাকে ব্যাপক উন্নতি ঘটানো হলো। তাহলে এটাই হচ্ছে তোমাদের নীল বিপ্লব। ঠিক আছে, আমি কিছু ছবির সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোথায় সবুজ বিপ্লব, কোথায় নীল বিপ্লব, কোথায় শ্বেত বিপ্লব, কোন এরিয়াটায় সবথেকে বেশি পরিমাণে হয়েছে। দেখো, নীল বিপ্লবের প্রভাবগুলি দেখো। অন্ধ্র তামিলনাড়ুর ওই অঞ্চল, উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চল এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকটায় যে প্রচুর পরিমাণে নদী-নালা রয়েছে, এখানে অন্তর্দেশীয় মৎস্য ব্যাপক হারে এখানে ধরা হয়। ফলে এই বেলটাই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে উন্নতি লাভ করেছিল এই বিপ্লবে।